সমান্তরাল পাত ধারকের ধারকত্ব নির্ণয় সূত্র কে এ এপসাইলন নট বাই ডি, এটা বের করতে বলতে পারে। ঠিক আছে, আর কি বলতে পারে সমান্তরাল পাত ধারক থেকে সেকেন্ড যেটা আসে ধারকত্ব বাদে বলা হচ্ছে সঞ্চিত শক্তি বের করো বা সঞ্চিত শক্তি রিলেটেড কথাবার্তা বলা হবে। তো সমান্তরাল পাত ধারকের জন্য সঞ্চিত শক্তির ফর্মুলা কি স্যার? U = হাফ সি ভি স্কয়ার। এটাকে কি আমরা আরো অনেক কিছু লিখছিলাম না? কি কি লিখছিলাম একটু দেখা বলেন। U by C লিখছিলাম। হাফ Q স্কয়ার বাই C, আরেকটা ছিল Q by B। হাফ Q বাই সব দেখে বলছেন তো? না, ও দেখা বলছো? ঠিক আছে। আচ্ছা, সমান্তরাল পাত ধারকের জন্য আমাদের যখন তুল্য ধারকত্ব বের করতে হয় তখন শ্রেণী আর সমান্তরাল এই দুইটা জিনিস ছিল। Q V পাত ধারকের জন্য শ্রেণী সূত্র কি ছিল স্যার? 1 by C1 plus 1 by C2 plus 1 by C3 plus dot dot dot, এটা হোল ইনভার্স 1। আর CP এর ফর্মুলা কি ছিল স্যার? C1 plus C2 plus C3। ঠিক আছে। আচ্ছা, এইখান থেকে এই টপিক থেকে আরো একটা ফর্মুলা ছিল, যদি মাঝখানে কিছু প্রবেশ করানো হয় আর যদি যা প্রবেশ করাচ্ছি তার যদি পুরুত্ব দেওয়া থাকে তখন একটা সূত্র ছিল, মনে আছে? তাহলে ওই সূত্রটা কি ছিল স্যার? C = epsilon naught A divided by B minus A into 1 minus 1 by K। তাহলে এই ছিল হচ্ছে আমার টোটাল সমান্তরাল পাত ধারকের বিষয় আসে। ঠিক আছে, তাহলে সমান্তরাল পাত ধারকের যদি ধারকত্ব বের করতে বলে করব, সঞ্চিত শক্তি বের করতে বললে এটা দিয়ে করব, তারপর যদি শ্রেণীতে থাকে এটা দিয়ে করব, সমান্তরাল থাকলে এটা দিয়ে করব। আর এটা কখন? যদি x পুরুত্বের কোনো একটা পাত প্রবেশ করানো হয় তখন ধারকত্বের সূত্র হচ্ছে এটা। ঠিক আছে স্যার, এইটা বাদেও সমান্তরাল পাত ধারকের মধ্যে প্রাবল্য বের করার একটা সূত্র ছিল। সমান্তরাল পাত ধারকের মধ্যে প্রাবল্য মনে আছে? ED E equals to sigma divided by epsilon naught, sigma divided by epsilon। এই সবগুলো ছিল হচ্ছে সমান্তরাল পাত ধারক। তিনটা ক্লাস, দুইটা মিনিমাম তিনটা থাকবে, মানে 12 মার্ক। এই ফর্মুলাগুলো থেকে পাবেন। কি বলছি বুঝা গেছে? মিনিমাম তিনটা, পাঁচটাও থাকতে পারে সমান্তরাল পাত ধারক থেকে। গোলকটির আচ্ছা বলছে ধারকটির ধারকত্ব নির্ণয় করো। এই যে এইসব ইনফরমেশন দিছে, এইসব ইনফরমেশন দিয়ে বলছে ধারকটির ধারকত্ব নির্ণয় করো। পারবো? তাহলে ধারকত্ব বের করার সূত্র কয়টা আছে দেখেন। এই যে একটা সূত্র আছে, এই যে একটা সূত্র আছে, এটা কি অ্যাপ্লাই করব? এখানে তো পুরুত্ব বলে না, তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই করব। কে এ এপসাইলন নট বাই ডি, এর মান দেওয়া আছে, এপসাইলন নট এর মান মুখস্থ। এপসাইলন নট এর মান কত সামির? 8.854 10 to the power minus 12। ঠিক আছে, 8.854 into 10 to the power minus 12, এটা কিন্তু মুখস্থ মান। 8.854 into 10 to the power minus 12। ঠিক আছে স্যার, পারবো তো? আচ্ছা, ঘতে বলছে যে পাতদ্বয়ের মধ্যকার বিভব পার্থক্য অর্ধেক করা হলে মনোযোগ দিয়ে শুনেন। কি বলছে? পাতদ্বয়ের মধ্যকার বিভব পার্থক্য অর্ধেক করা হলে ধারকটির সঞ্চিত শক্তি পূর্বেকার সঞ্চিত শক্তির 1/4 হবে কিনা। কি বলছে? বিভব পার্থক্য যদি অর্ধেক করা হয় তবে সঞ্চিত শক্তি আগের সঞ্চিত শক্তির 1/4 হবে কিনা। কি বলছি বুঝছি? সবাই কি বুঝছি? আচ্ছা, তাহলে এইখান থেকে আমাকে কি করতে হবে? প্রথমে সঞ্চিত শক্তি কত আছে আর পরে সঞ্চিত শক্তি কত আছে সেটা বের করতে পারলেই তো বুঝতে পারবো যে 1/4 হবে কি হবে না। সবাই কি ক্লিয়ার স্যার? মানে বিভব শক্তি অর্ধেক করার আগে বের করতে একবার পরে আর পরে একবার বের করতে। সবাই কি বুঝছি? আচ্ছা, ওই রুমে ক্লাস হচ্ছে। হ্যাঁ, আমি বলছিলাম যে একটু পড়ি। কি করব স্যার? আমাকে হচ্ছে সঞ্চিত শক্তি বের করতে হবে। কখন সঞ্চিত শক্তি বের করতে হবে? বিভব পার্থক্য অর্ধেক করার আগে, আর তারপর বিভব পার্থক্য অর্ধেক করে আবার সঞ্চিত শক্তি বের করতে হবে। কি বলছি বুঝছি? এখন দেখেন আমার কাছে সঞ্চিত শক্তি সূত্র কোনটা? এইটা না ইউ। তাহলে সঞ্চিত শক্তি বের করার জন্য আমার কি লাগে?
ইউ হাফ সিভি স্কয়ার মানে সি আর ভি দিয়ে আমরা বের করতে পারবো। সি তো গতেই বের করা আছে, সি গতে বের করা আছে কিনা, তাহলে সি আমি যদি কোন রকম ভি জানি তাহলে বের করতে পারবো, অথবা কিউ আর সি জানলেও সঞ্চিত শক্তি বের করতে পারবো, অথবা কিউ আর ভি জানলেও কি সঞ্চিত শক্তি বের করতে পারবো। কি কি জানি আমি, কিউ জানি আর সি জানি, তাহলে সঞ্চিত শক্তি কি বের করতে পারবো, পারবো। আচ্ছা তাহলে আগে সঞ্চিত শক্তি বের করব। তাহলে ইউ ইকুয়ালস টু কি লিখবো বলেন, হাফ কিউ ইনটু সি নাকি হাফ কিউ স্কয়ার বাই সি। এখন এখান থেকে কি আমরা অ্যানসার বের করতে পারবো না, কত হয় একটু দেখ করে বলেন। কথা কেন বের করছি, এটা কখন বের করছি, প্রথম অবস্থায় না। তাহলে এখন বলছে কি বিভব পার্থক্য অর্ধেক করো, বিভব পার্থক্য অর্ধেক করে দেখাইতে বলছে সঞ্চিত শক্তি 1/4 হবে কিনা। আমি যে বিভব পার্থক্য অর্ধেক করব, বিভব পার্থক্য কত আমি জানি, তাহলে বিভব পার্থক্য অর্ধেক করার জন্য কি আগে বিভব পার্থক্য বের করতে হবে না। বিভব পার্থক্য মানে কি, তাহলে ভি পাবো এমন কোন সূত্র থেকে, আমি কি এখন ইউ জানি না, ইউ হাফ সিভি স্কয়ার, এখান থেকে কি ভি পাবো কি পাবো না, পাবো। তাহলে এখান থেকে আগে বিভব বের করে নিব, বুঝছি। তাহলে ইউ ইকুয়ালস টু হাফ সি ভি স্কয়ার, তাহলে ভি ইকুয়ালস টু হবে হচ্ছে 2u ডিভাইড বাই সি, তারপর হবে হচ্ছে রুট। বুঝছেন এটা কেন বের করতেছি, প্রশ্নে বলে দিছে বিভব পার্থক্য অর্ধেক করে আবার শক্তি বের করতে। তার যে বিভব পার্থক্য অর্ধেক করব, আমি তো বিভব পার্থক্যই জানি না, এইজন্য আগে বিভব পার্থক্য বের করতেছি। শক্তি বাইর করলাম, এটা প্রাথমিক শক্তি, প্রথম অবস্থায় শক্তি, এটা হচ্ছে প্রাথমিক অবস্থায় শক্তি। যেটা দিয়ে খুশি করেন, আপনার টার্গেট কি হয়, 1.27 into 10 to the power 26. 10 to the power 26 ভোল্ট। এখন এই বিভবকে কি করতে হবে, বিভবকে করতে হবে অর্ধেক, তাহলে বিভবকে এখন অর্ধেক করব, তাহলে ভি প্রাইম হবে কি ভি বাই 2। কোন সমস্যা আছে, সমান কি আসবে 6.355 into 10 to the power 25 ভোল্ট। এখন কি করব, এখন সঞ্চিত শক্তি বের করব, তাহলে এখন হচ্ছে ইউ প্রাইম ইকুয়ালস টু হাফ সি, প্রথমে যেহেতু হাফ সিভি দিয়ে করছি এখন হাফ সিভি দিয়ে করব, ঠিক আছে, হাফ সি ভি প্রাইম স্কয়ার। এখন কি ভি প্রাইমের মান জানি, সি এর মান যা আছে তাই, বুঝতে পারছি কি পারি নাই। এখন আমাকে দেখাইতে হবে কি যেই যে সঞ্চিত শক্তি পাইলাম এটা 1/4 হয়ে গেছে, তাহলে এখন আমরা কি করব, ইউ প্রাইম বাই ইউ দুইটা ভাগ করে দিব। ইউ প্রাইমের মান আসছে 1.43 10 to the power 35, আর আগে ইউ এর মান ছিল হচ্ছে 5.72 into 10 to the power 35, এটা কাটা সমান 1/4। অর্ধেক করে সঞ্চিত শক্তি বের করছি, এটা অনুপাত করে দেখালাম 1/4। বুঝতে পারছি কি পারি নাই, বোঝা গেছে এই এর আগে করে দিবেন না পারলে কালকে সকাল থেকে কোনটি সব বোর্ড কোশ্চেন, ওটা যদি বোর্ড কোশ্চেনের মধ্যে কোশ্চেন করতে গতে এক নং চিত্রের তুল্য ধারকত্ব নির্ণয় করো। আপনি তো ধারকত্বের ক্লাস পান নাই, এই যে জিনিসটা এটা দেখে কি মনে হইতেছে শ্রেণী সমান্তরাল, এগুলো বুঝেন, বলেন এটা কিভাবে আছে সমান্তরাল তুল্য ধারকত্ব। সমান্তরালের সূত্র কি দেখেন, সমান্তরালের সূত্র কি, সিপি দিয়ে আমরা সমান্তরাল বুঝি। সমান্তরালের সূত্র কি, যা ধারকত্ব আছে সবগুলা কি করতে হবে, যোগ করতে হবে। কি বুঝছি, তাহলে এটা তুল্য ধারকত্ব বের করতে বলতে গতে পারবো না, শুধু কি করব চারটা যোগ করে দিব। অ্যানসার কত আসবে দেখা বলেন, বুঝি নাই। উদ্দীপকের বর্তনী দুটির ক্ষেত্রে কোনটিতে সঞ্চিত শক্তির পরিমাণ বেশি, এই যে একটা বর্তনী এই যে একটা বর্তনী, বলছে কোনটাতে সঞ্চিত শক্তির পরিমাণ বেশি। এখন সঞ্চিত শক্তি যেহেতু বলছে কোন ফর্মুলা চিন্তা করব, এইটা। তাহলে আমার এই দুইটার জন্য কি ই জানি না, ই কত, কারণ আমরা বর্তনীর জন্য ই কে ইর পরিবর্তে কি চিন্তা করতে পারি, তাহলে ই বলা যেই কথা ই বলা একই কথা, আমি কোনটা জানি ই জানি, তাহলে ইউ এর কোন ফর্মুলা দিব, ইকুয়ালস টু হাফ সি ভি স্কয়ার। এখন এই সি বলতে কি বোঝায়, একটা যদি থাকে তাহলে একটা, অনেকগুলো যদি থাকে তখন তুল্য,
অনেকগুলো থাকলে কি বোঝায়? তুল্য। তাহলে প্রথম বর্তনীর জন্য আমি তো আর সি লিখতে পারবো না, প্রথম বর্তনীর জন্য লিখতে হবে সি পি। ক্লিয়ার স্যার? সেকেন্ড বর্তনীর জন্য কি লিখতে হবে? ও আচ্ছা সিএস। এই সেকেন্ড বর্তনীতে কাজ কিভাবে করব বলেন তো? আপনি বলেন। আগে সমান্তরাল, পরে শ্রেণী, পরে যা আসবে তাই হবে হচ্ছে সিএস, পরে লিখবো হাফ সিএস ভি স্কয়ার। পারবো? দুইটারই সঞ্চিত শক্তি বের করতে পারবো? পারবো তো? এটাকে মাইক্রোফ্যারাড দিতে না, কোনো প্রবলেম নাই না, নাকি আবার ফ্যারাড? অবশ্যই ফ্যারাডে নিবেন, এটা ভোল্টও আছে না। কিভাবে? দেখে এসে একক মাইক্রোফ্যারাডে থেকে ফ্যারাডে কিভাবে নেয়? 10 টু দি পাওয়ার -6 ফ্যারাডে, 10 টু দি পাওয়ার -6 ফ্যারাডে। সবকিছু মিটারে নিবেন, সবকিছু ফ্যারাডেতে নিবেন। কি বুঝছি? আপনি তুল্য ধারক বের করার পরে দেন, তুল্য ধারক তো মাইক্রোফ্যারাডেতে বের করেন, তারপরে -6 গুণ করেন। বুঝছি? এইটা ক্লিয়ার তো? তাহলে 20 নাম্বার সৃজনশীলে কোনো সমস্যা হবে না তো? মিতু বুঝছেন? ঠিক। 0.5 মিটার ব্যাসার্ধের একটা গোলক দেওয়া আছে। এখানে বলছে যে গোলাকার পরিবাহীতে 5টি প্রোটনের সমপরিমাণ চার্জ দেওয়া আছে। এখানে যে চার্জ দেওয়া আছে কিসের সমপরিমাণ? 5টা প্রোটনের পরিমাণ। তাহলে চার্জের পরিমাণ, এই যে চার্জ, চার্জ কি হবে? 5টা প্রোটনের চার্জ। একটা প্রোটনের চার্জ কত? 1.6 10 টু দি পাওয়ার -19। যেহেতু প্রোটন বলছে প্লাস 1.6, যদি বলতো 5টা ইলেকট্রন তাহলে লিখতাম -1.6। কি বুঝছি? তাহলে এটা কত আসে? 8। তাহলে এটা আসবে হচ্ছে 8 * 10 টু দি পাওয়ার -19 কুলম্ব। এটার মধ্যে কি পরিমাণ চার্জ দেওয়া আছে বুঝতে পারছি? আচ্ছা, তারপরে বলছে যে গোলকের ব্যাসার্ধ 0.5 আর পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান, মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক 1.005। পরাবৈদ্যুতিক ধ্রুবক মানে হচ্ছে কে, কে এর মান বলে দিছে 1.005, আর 1/4 এপসাইলন নট এর মান বলে দিছে, এটা তো আমরা জানি কত? 9 * 10 টু দি পাওয়ার 9। এপসাইলন নট এর যে একক, এইটা পরীক্ষায় থাকতে পারে। কি বুঝছি? আচ্ছা, বাকি যে বাইক করবেন এইখান থেকে গ মার্কের কোশ্চেন মনোযোগ দিয়ে শুনেন। বিভবের ক্লাস পাইছেন না? মনোযোগ দিয়ে শুনেন। এখানে বলছে যে গোলকটির কেন্দ্র থেকে 0.8 মিটার দূরে কোন বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয় করো। গোলকটির কেন্দ্র থেকে 0.8 মিটার দূরে বিভব বের করো। বিভবের ফর্মুলা মনে আছে? 1/4 পাই এপসাইলন নট ইউ বাই আর। কোন সমস্যা আছে? এখন আমরা এই ফর্মুলাটা একটু মিস করতাম, মানে এইখানে আরো কিছু ছিল। 1/4 পাই এপসাইলন নট কে লিখতাম না, কেন লিখতাম না? সব কে এর মান 1 থাকতো, এইজন্য আমরা কে এর মান স্কিপ করতাম। আমরা প্রথম যে সূত্র শিখছি ওইটার মধ্যে কে দিছিলাম, পরে সব সূত্র আমরা কে বাদ দিয়ে লিখছি, কারণ বলতাম কে বলা না থাকলে কত। এখন কে বইলা দিছে না, তাহলে আমি যদি সূত্র 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর লিখি, সূত্র হবে না। কি লিখতে হবে? 1/4 পাই এপসাইলন নট কে, কারণ কে এর মান এখন 1 না। কি বলছি বুঝছি? 1/4 পাই এপসাইলন নট কে কিউ বাই আর। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা আছে? সব ম্যাথে কি রাখি নালে ভুল আছে? বলবেন না। কে এর মান থাকলে কে দিবেন, কে এর মান না থাকলে দিবেন না। করতে পারবো না। আচ্ছা, ধরেন এইটা, এই বিভব বের করার সময় চার্জের পরিমাণ কি আমরা প্লাসে বসাই না মাইনাসে বসাই? স্বপ্নিল বলেন, বিভব বের করার সময় চার্জ প্লাসে বসাবো নাকি মাইনাসে? বল এইগুলার সময় যদি কিউ এর মান যাই থাকুক সব প্লাসে বসাবো। কি বুঝছি? আচ্ছা, এখন এখানে কোশ্চেন কি বলছে? কত দূরে বের করতে বলছে? 0.8। বলেন তো 0.8 কি গোলকের ভেতরে থাকবে না বাইরে? বাইরে। আমরা গোলকের বিভব বের করার সময় তিনটা কথা বলছিলাম। যদি বলতাম যে 0.2 মিটার দূরে বিভব বের করো, 0.2 মিটার, ওইটা কি গোলকের ভেতরে হইতো না বাইরে? ভেতরে বিভব কিসের সমান হয়? একটু বলেন। পৃষ্ঠের সমান হয়। যদি বলতো 0.2 মিটার ভেতরে বিভব বের করতে, আমরা কখনো ভেতরে বিভব বের করি না। ওই 0.2 বললো আমরা দূরত্ব 0.5 মিটার। কি বুঝছি? ভেতরে কখনো বিভব বের হয় না।
গোলকের জন্য ভেতরে কি বিভব থাকে না। তাহলে যদি প্রশ্নে বলতো যে 0.2 মান কত বলতো 0.2 মিটার, এখানে বিভব বের করো, তাও আমরা এই আর এর মান কত বসাইতাম 0.2 0.5 ই বসাইতাম। কি বলছি বুঝছি? যদি বলতো পৃষ্ঠে বিভব বের করো, কত বসাইতাম 0.5। আর যদি পৃষ্ঠের বাইরে বলে কোনটা বসাবো, ওই দূরত্বই বসাবো। ঠিক আছে, তাহলে এখন দূরত্ব হবে 0.8। সবাই ক্লিয়ার? বুঝছি? প্রশ্ন কিন্তু এই যে এখন করাইতেছি বাইরের, ভিতরেও দিতে পারি। 0.5 দিয়ে বলতে পারি 0.1 এ বিভব বাইর করো। বুঝছি? সমস্যা আছে? ভেতরের বিভব কার সমান হবে? পৃষ্ঠের সমান হবে। কোনো সমস্যা আছে স্যার? বুঝিনি। আবার দূরত্ব কোনটা করবে এটা 0.5 যদি ভিতরে বললে পৃষ্ঠের দূরত্ব ধরবেন, পৃষ্ঠে বললে পৃষ্ঠের দূরত্ব ধরবেন, আর যদি পৃষ্ঠের বাইরে বলে তাহলে সেই দূরত্বই ধরবেন। যদি অপরিবাহী হয় যেটা বলতেছি এইটা শুনুন। অপরিবাহী যে কোশ্চেন আসবো জীবনে পড়ানোর সময় কোশ্চেন সব পরিবাহী। ওকে, শুনেন, মনোযোগ দিয়ে শুনবেন। ঘ নাম্বারটা এত বড়, এই পড়েন চিল্লা চিল্লা। আয়তিত গোলাকার পরিবাহীটিকে যদি সমান ব্যাসার্ধের 5টি গোলকে বিভক্ত করা হয় যাতে প্রত্যেক গোলকে চার্জ সমভাবে বণ্টিত হয়, তাহলে পরিবর্তিত প্রতিটি পরিবাহীর পৃষ্ঠের বিভব পূর্বের পরিবাহীর পৃষ্ঠের বিভবের 1/5 হবে কিনা? এখন আমি সুন্দরভাবে কোশ্চেনটা একটু বুঝাই। এই যে গোলক আছে, এই গোলকের পৃষ্ঠে কি এখন বিভব আছে কি নাই? এই গোলকের পৃষ্ঠে কি বিভব আছে নাকি নাই? আছে। বলতে এই গোলকটাকে সমান ব্যাসার্ধের পাঁচটা গোলকে বিভক্ত করছে। কেমন ব্যাসার্ধের? এটারও ব্যাসার্ধ আর এটারও আর এটারও আর এটারও আর এটারও আর সমান ব্যাসার্ধের পাঁচটা গোলকে বিভক্ত করছে। এবং মনোযোগ দিয়ে শুনেন, এবং এই প্রত্যেকটার মধ্যে চার্জ সমান ভাগে ভাগ হবে। এর মধ্যে কি একটা চার্জ ছিল না? চার্জ কত ছিল? এই পরিমাণ। এইটা কি হবে? পাঁচটা গোলকের মধ্যে সমান ভাগে ভাগ হবে। কি বলছি? তাহলে প্রত্যেকটা গোলকের একটা নির্দিষ্ট ব্যাসার্ধের হিন্ট দিয়ে দিছে, প্রত্যেকটা গোলকের একটা নির্দিষ্ট চার্জের হিন্ট দিয়ে দিছে। এখন ধরেন এটার ব্যাসার্ধ r1 আর এটার চার্জ হলো q1। আমরা তো হিসাব করে r1 q1 এর মান বের করব। এইখান থেকে কি আমি এটা বিভব বের করতে পারবো না? 1/4 পাই এপসিলন নট k q1 বাই r1 এর মান তো সেমই থাকে। হ্যাঁ, এর মান সেম থাকবে। কি বলছি? তাহলে এইখান থেকে কি এর বিভব যা আসবে এরও বিভব তাই আসবে, প্রত্যেকটার বিভব সেম আসবে কি? আমাকে জিজ্ঞেস করছে যে এই বিভব আগের বিভবের 1/5 দেখাও। তাহলে এইখান থেকে প্রথমে বিভব বের করব। বিভব বের করার পরে টার্গেট থাকবে প্রথমে r1 বের করব, যে আমি যে ছোট ছোট ভাগে ভাগ করলাম প্রত্যেকটা ভাগের ব্যাসার্ধ কত হবে। এটা বাদে তো আমি বিভব বের করতে পারবো না পরবর্তীতে। তারপর বের করতে হবে কি আমি যে ছোট ছোট ভাগে ভাগ করলাম প্রত্যেকটার মধ্যে চার্জ কত হবে, তারপরে ওইখান থেকে বিভব বের করতে হবে। বুঝতে পারছি? এই দুইটা বিভব বের হইলে অনুপাত করব। অনুপাতের মান যদি 1/5 আসে বলবো হ্যাঁ পঞ্চমাংশ হবে, নাইলে বলবো হবে না। কি বুঝছি? এখন স্টেপ বাই স্টেপ আমাকে হেল্প করেন, বলেন এইটার বিভব কি সবাই বের করতে পারবো কি পারবো? পৃষ্ঠের আমরা কি এইটার বিভব বের করতে পারবো কি পারবো না? এইটার পৃষ্ঠের বিভব বের করতে পারবো। সূত্র কি আসবে? বলেন কিউ এর মান কত দিব? আর এর মান দিব। তাহলে প্রথম ক্ষেত্রে পৃষ্ঠের বিভব শেষ। এরপরে আমাকে বলছে পাঁচটা গোলক বানাইতে, পাঁচটার মধ্যে এই চার্জ সমান ভাগে দিতে। আচ্ছা ধরেন চার্জ আছে 10। মনোযোগ দিয়ে শুনবেন, চার্জ কত আছে? 10। আমি যদি বলি পাঁচটা গোলকে সমান ভাগে ভাগ করে দাও, কত করে যাবে? 2 করে যাবে। তাহলে আমার কাছে মোট চার্জ আছে এত। এখন আমি বললাম পাঁচটার মধ্যে সমানভাবে ভাগ করে, এটার কত দেব? বুঝছি? তাহলে q1 এর মান বের করার কোনো বিষয়। q1 এর মান হবে বড় q ডিভাইড বাই 5। যে চার্জ আছে সেটারে 5 দিয়ে ভাগ করলে প্রত্যেকটার মধ্যে কি পরিমাণ চার্জ থাকবে সেটা পাবো। এটা ক্লিয়ার? এখন কি লাগবে? আরেকটা r1। আমরা যখন ম্যাথ করছিলাম আমরা একটা বৃষ্টির ফোঁটার ম্যাথ করছিলাম, মনে আছে? যে একটা বৃষ্টির বড় একটা ফোঁটা ছিল, ওটার মধ্যে বজ্রপাত হয়েছিল, অনেকগুলা 64-65টা টুকরো হয়ে গেছে। ওইখানে আমরা কি বলছিলাম যে কোনো একটা বস্তু ভেঙে যদি নতুন কোনো বস্তু হয় তখন আগের বস্তু আর নতুন সবগুলা বস্তুর যে আয়তন হয় সেই আয়তন সমান। কি বলছি? একটা বস্তু ভেঙে আমি যদি নতুন বস্তু বানাই তাহলে নতুন বস্তুর যে আয়তন হবে আর পূর্বের বস্তুর যে আয়তন ছিল সেই আয়তনগুলো কি হবে? সমান হবে। তাহলে আমি কাকে ভাঙতেছি? এইটাকে ভাঙতেছি।
এর কি একটা আয়তন আছে নাকি নাই? এটা দেখতে কেমন? গোলক। তাহলে গোলকের আয়তনের সূত্র কি? 4/3 পাই, এইটার যে ব্যাসার্ধ সেটার আমি বড় হাতের আর ধরলাম 4/3 পাই আর কিউব। এটা কার আয়তন লিখলাম? বড় গোলক। এই বড় গোলকের আয়তন কি হবে? আমি নতুন যা বানাচ্ছি নতুন সবগুলোর আয়তনের সমান। নতুন কি বানাইছি? গোলক। তাহলে ওইটারও আয়তন কি হবে? 4/3 পাই ছোট হাতের আর কিউব। এরকম কয়টা? 5 × 5। শেষ। এই হচ্ছে নতুন গুলার আয়তন। ক্লিয়ার তো? এটা কার আয়তন? আর এটা কার আয়তন? পুরাতন। এটা কি হবে? সমান। এই যে 4/3 পাই 4/3 পাই কাটা। বড় হাতের আর এর মান জানি? জানি। পাইয়ের মান তো জানি। এখান থেকে কি ছোট হাতের আর এর মান পাবো? শেষ। এই যে ছোট হাতের আর পাইলাম, কি পাইলাম? বিভব পাবো। বুঝছি? ইজি কোশ্চেন, কিন্তু কোশ্চেনটা এত বড় শুই না হচ্ছে কঠিন। বুঝতে পারছি? কোনো সমস্যা আছে? চুপ চুপ দূরে বা 0.3 মিটার দূরে বিভব বের করো। আর এর মান কত বসাবে? বললো পৃষ্ঠে বের করো, কত বসাবে? এখন বললো বাইরে, তাইলে না 5 বসাবে। তাহলে কেন্দ্র থেকে যত দূরে হয় সেটা বসাবে। 18 19 20 এই তিনটা সৃজনশীল ক্লিয়ার? দুটি একই রকমের ক্ষুদ্র ধাতব বলে যথাক্রমে দুটি একই রকমের ক্ষুদ্র ধাতব বলে যথাক্রমে +3 ন্যানোকুলম এবং -12 ন্যানোকুলম আধান আছে। এটা কত নাম্বার? 21। এরা বায়ুতে 3 সেন্টিমিটার ব্যবধানে থাকলে এদের আচ্ছা একটু 3 সেন্টিমিটার ব্যবধান, তাহলে এই দূরত্বটা ধরে নিব হচ্ছে এখানে d ধরে। ব্যবধানে থাকে এদের মধ্যে তড়িৎ আকর্ষণ বল ক্রিয়া করছে। পরবর্তীতে বল দুটি পরস্পরের সাথে স্পর্শ করে পুনরায় 3 সেন্টিমিটার ব্যবধানে রাখা হলো। ওকে, তাহলে কি বলছে? এই যে বল দুইটা আছে, এই বল দুইটাকে পরস্পরের সাথে কি করছে? স্পর্শ করছে। স্পর্শ করে কি করছে? আবারও সেই 3 সেন্টিমিটার দূরে রাখা হয়েছে। কোশ্চেন ক্লিয়ার স্যার? ধারণা দুইটা। প্রথমে গোলক দুইটা রাখা আছে কে? তাহলে দুইটা অবস্থা। প্রথমে গোলক দুইটা 3 সেন্টিমিটার দূরে রাখা ছিল, এর মধ্যে চার্জ ছিল হচ্ছে 3 ন্যানোকুলম, এটার মধ্যে চার্জ ছিল কি -12 ন্যানোকুলম। আর পরে কি করছে? দুইটাকে স্পর্শ করছে, স্পর্শ করে রেখে দিয়েছে। আবার কাটে, বারবার কাটে। এখন আমরা একটা টপিক করছিলাম যে দুইটা গোলককে যদি পরস্পরের সাথে স্পর্শ করানো হয় অথবা দুইটা গোলককে যদি পরিবাহী তার দিয়ে সংযুক্ত করা হয়, সেখানে একটা ঘটনা ঘটে। শুনে বলেন কি ঘটে? গোলককে দুইটা গোলককে স্পর্শ করব, স্পর্শ করার পরে অবশ্যই প্রথম গোলকে আর 3 ন্যানোকুলম চার্জ থাকবে না, সেকেন্ড গোলকে অবশ্যই -12 ন্যানোকুলম চার্জ থাকবে না, এটুকু আমরা শিওর। তাহলে এই প্রথম গোলকে কত চার্জ আছে এটা ম্যাথ করার সময় আমরা বের করে নিব q1 প্রাইম, আর এখানে কত আমরা এটা পরে বের করব। উদ্দীপক সবাই ক্লিয়ার না? আরো আছে উদ্দীপক? উদ্দীপক কি আরো আছে? আবার প্রথম থেকে পড়েন, আরেকবার পড়েন সবাই শুনে। দুটি একই রকমের ক্ষুদ্র ধাতব বলে থামেন। যথাক্রমে কি বলছে? একই রকমের। একই রকমের বলে দিছে, এই কথার মানে বুঝতে হবে দুইটার আকার সেম, দুইটার উপাদান সেম। কি বুঝছি? দুইটা সমান আকারের। দুইটা কেমন আকারের? সমান। একই রকম বলে দিছে, একই রকম। তার মানে কি দুইটার ব্যাসার্ধ সেম, দুইটার আকার সেম, দুইটার উপাদানও সেম ধরে নিতে হবে। বুঝছি? এখন আমাকে বলেন স্পর্শ করার ঘটনা কয় রকমের করছিলাম? 2 রকমের। আকার একই রকম হইলে এক ঘটনা হয়, আর আকার ভিন্ন ভিন্ন রকমের হইলে আরেক ঘটনা হয়। এখানে আকার কেমন? তাহলে স্পর্শ করার পরে যে চার্জ আছে সেই চার্জ কিভাবে ভাগ হবে? দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ, সমান ভাগে ভাগ হবে। কি বুঝেন নাই কোন? এর সূত্র আলাদা। মোট চার্জ ইনটু R1 ডিভাইড বাই R1 প্লাস R2। আজকে কি করব? এখন বের করতে পারবো না? q1 প্রাইম কি হবে? 3 -12 ডিভাইড বাই 2। চার্জ বের করতেছি, কিন্তু চার্জ স্কেলার রাশি, প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস। ক্লিয়ার স্যার? q2 এর মান কত হবে? 3 -12 ডিভাইড বাই 2, -9 -4.5 ন্যানোকুলম। জি স্যার?
বসানোর সময় করব কত চার্জ থাকবে এখানে 3 ন্যানো কুলম্ব ছিল স্পর্শ করার পরে -4.5 হবে -12 ন্যানো কুলম্ব ছিল স্পর্শ করার পরে -4.5 ন্যানো কুলম্ব সূত্রগুলো আমি ভুলে গেছি মানে আকার অসমান হলে জানি কোন সূত্র মানে আকার অসমান হলে q1 মোট চার্জ ইনটু r1 ডিভাইড বাই r1 প্লাস ঠিক আছে বলেন ক নাম্বারের কোশ্চেন বলেন প্রথম ক্ষেত্রে তড়িৎ আকর্ষণ বলের মান প্রথম ক্ষেত্রে আকর্ষণ বল প্রথম ক্ষেত্র বলতে কি উপরেরটা না নিচেরটা উপরেরটা। এখন আকর্ষণ বলের সূত্র কি F = 1/4 পাই এপসিলন নট কে কি দিব দিলেও চলবে না দিলেও চলবে ঠিক আছে কে বলে দেয় নাই ইনটু q1 q2 বাই d স্কয়ার বলেন এটার ভ্যালু কত 9 to 10 to the power 9 q1 এর ভ্যালু বলেন ন্যানো কুলম্ব থাকবে q1 এর মান 3 ন্যানো কুলম্ব 3 আরে ও 3 হ্যাঁ বুঝছি স্যার মজা করে বলেন এখানে নাই দেখা বলতে পারেন নাকি বলেন কিছু দেখাই দিলাম মাইনাস কেন কি বের করতেছেন এফ কি বাংলা বলেন ভেক্টর ভেক্টরে আমরা কিভাবে মান বসাই চার্জে মাইনাস হইলে মাইনাস মাইনাস হতে হইলে হবে প্লাস। কি বলতে আবার বলেন শুধু প্লাস মাইনাস হলো কখন ভেক্টর রাশি ভেক্টর রাশি কি কি এই চ্যাপ্টারে বল আর প্রাবল কি কি আবার বলেন কি বলছেন বল আর প্রবল ভেক্টর রাশি হ্যাঁ এগুলো হিসাব করার সময় প্লাস মাইনাস ও প্লাস কাকে এফ এর মান এফ এর মান ওকে ক্লিয়ার স্যার এখন কি দিব এখন হচ্ছে নিউটন বলেন সাথে কিছু লেখা লাগবে লিখতে হবে কোন দিকে আকর্ষণ ধর্মী লিখতে হবে ক্লিয়ার স্যার স্যার দিক না লিখতে হয় এখন কি এ বি সি ডি কিছু আছে পয়েন্ট আছে দিক লিখতে লিখবো আকর্ষণ ধর্মী একটা প্লাস চার্জ একটা মাইনাস চার্জ গ ক্লিয়ার স্যার গ অনেক ইজি ঘতে কি বলছে কি জানি বলছিল স্যার প্রতিভোগের দ্বিতীয় ক্ষেত্রে তড়িৎ বলের প্রকৃতি পূর্বের সমান না ভিন্ন ওকে তড়িৎ বলের প্রকৃতি এগুলো তো সব চুপ রে বাবা কোন ক্ষেত্রে করা আপনার কাছে সহজ অনেকের কাছে এটা সহজ পারছো? কোনটা সবাই পারে আমি ভাই আমিও পারি না পাশে যে খাতা আছে না বলতে পারবো আমার কাছে নাই এই শুনেন এখন বলছে কি দ্বিতীয় ক্ষেত্রে তড়িৎ বলের প্রকৃতি স্বপ্নের দ্বারা তো সেটা আবার পড়েন উদ্দীপকের দ্বিতীয় ক্ষেত্রে তড়িৎ বলের প্রকৃতি পূর্বে সমান না ভিন্ন বলতো সমান দ্বিতীয় ক্ষেত্রে তড়িৎ বলের প্রকৃতি পূর্বে সমান না ভিন্ন আরেকবার বলো উদ্দীপকের দ্বিতীয় ক্ষেত্রে তড়িৎ বলের প্রকৃতি পূর্বে সমান না ভিন্ন প্রকৃতি মানে কি প্রকৃতি মানে আকর্ষণ ধর্মী না বিকর্ষণ ধর্মী প্রথম ক্ষেত্রে আমি বল পাইছি কেমন ধর্মী সেকেন্ড ক্ষেত্রে আবার বল বাইর করব সেকেন্ড ক্ষেত্রে বল কেমন ধর্মী হবে বিকর্ষণ কারণ মাইনাস মাইনাস দুইটার মান বের করব প্রথমটা তো বের করাই আছে সেকেন্ডবার মান বাইর করে বলবো অর্থাৎ প্রথম ক্ষেত্রে তড়িৎ বল ছিল আকর্ষণ ধর্মী দ্বিতীয় ক্ষেত্রে তড়িৎ বল হইছে বিকর্ষণ ধর্মী অর্থাৎ একই প্রকৃতির বুঝতে পারছেন কোশ্চেন তো বাকি 100 গ্রাম ভর বলে দিছে 100 গ্রাম এম 100 গ্রাম এবং 1 মাইক্রোকুলম্ব চার্জের একটি গোলক ভূমির উপর ডি বিন্দুতে অবস্থিত আচ্ছা তাহলে ডি বিন্দুতে একটা গোলক আছে এই গোলকের ভর কত বলছে স্যার 100 গ্রাম 100 গ্রাম আর এর মধ্যে চার্জ কত আছে 1 মাইক্রোকুলম্ব 1 মাইক্রোকুলম্ব মানে 1 * 10⁻⁻⁶ কুলম্ব কোথায় আছে এটা ডিতে ডি তে তারপরে এখানে AB AB B কে কে সমান AB AB
AB AD BD AB AD BD আচ্ছা এটা সমবাহু এটা সমবাহু আর ACB এটা 90 ডিগ্রি ওকে এটা 90 ডিগ্রি সমগ্র ব্যবস্থাটি উলম্ব অবস্থায় রাখা আছে ওকে আর গতে কোশ্চেন সমবাহু মানে যে এইভাবে রাখা এইভাবে ভূমির সাথে এই যে এইভাবে মানে বেঞ্চের উপরে এরকম সেটআপ যদি থাকে এই সেটআপটাই যে এইভাবে আছে বেঞ্চের উপরের দিকে আছে বুঝছি তাহলে A ও B বিন্দুর চার্জের জন্য C বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয় করো সি বিন্দুতে বিভব এই প্যাটার্নের কোশ্চেন থাকবে কি বলছি বুঝছি দুইটা চার্জ তিনটা চার্জের জন্য কোন বিন্দুতে বিভব বা প্রাবল্য বের করতে হবে এই প্যাটার্নের একটা বা দুইটা কোশ্চেন থাকবে বুঝতে পারছি এখন কোথায় বিভব বের করতে বলছে সি বিন্দুতে মনোযোগ দিয়ে শুনেন আমরা বিভবের ম্যাথ যখন করতাম আমরা বলতাম কোন বিন্দুতে বিভব তখনই তৈরি হয় যখন ওই বিন্দুর আশেপাশে কোনো চার্জ থাকে সি বিন্দুতে বিভব তৈরি হবে যদি সি বিন্দুর আশেপাশে কোনো চার্জ থাকে বলেন সি বিন্দুর আশেপাশে কোনো চার্জ আছে আছে A আর B আছে এতে চার্জ আছে B তে এটা চার্জ আছে বুঝছি সি বিন্দু দ্বিদূরে আর দ্বিতীয় বুঝলেন A আর B লাগবে না এ আর বি এ তে চার্জ আছে বি তে চার্জ আছে তাহলে এ এর চার্জ কি করবে এ এর চার্জ সি তে একটা বিভব তৈরি করবে সি বি এর চার্জ কি করবে সি তে একটা বিভব তৈরি করবে বিভব কেমন রাশি স্কেলার এটা রাশি কি করব যোগ নরমাল বুঝছি এটা কি করে দিতে হবে স্যার ডি এর জন্য লাগবে না এরপরে D বিন্দুর গোলকটি উপরে উঠবে ডি বিন্দুর গোলক উপরে উঠবে কিনা বলেন ডি বিন্দুতে যে গোলক আছে এটা কি ভূমির সাথে লাগানো আছে না নরমালি ভূমির সাথে কোনো বস্তু থাকলে সেটা তো ভূমিতেই থাকতে চায় সেটাকে উপরে উঠতে চায় আচ্ছা এটাকে যদি উপরে উঠাইতে হয় এই বস্তুর মধ্যে একটা চার্জ আছে দেখেন এই চার্জটা কেমন ধনাত্মক ঠিক স্যার এটা কেমন চার্জ ধনাত্মক চার্জ উপরে একটা চার্জ আছে কেমন চার্জ এই মাইনাস চার্জ এই প্লাস চার্জকে কি করবে কোন দিকে উপরের দিকে এই বরাবর একটা আকর্ষণ বল অনুভব করবে। আকর্ষণ বল কোন সমস্যা আছে প্রধান মানে সি বস্তুর দিকে সি তে কোনো বস্তু নাই বলছে সি বিন্দুতে বিভব বের করো। শুধু বিভব বের করো আর কিছু নাই সি তে কিছু তাহলে এইটা এইদিকে একটা আকর্ষণ বল অনুভব করবে কিনা এই বলের মান আমরা কোন সূত্র দিয়ে করব বলের সূত্র দিয়ে করব তাহলে এখানে আমরা যে বলটা পাবো সেই বলের নাম ধরেন F1 F1 কত আসবে 9 * 10 to the power 9 Q1 Q1 এর মান কত 1 তাহলে 1 * 10 to the power -6 Q2 এর মান কত স্যার কে এটা বাইর করা নাই 10 to the power -6 আর এদের মধ্যবর্তী দূরত্ব কত বলেন এই এদের মধ্যবর্তী দূরত্ব কত 10 সেন্টিমিটার মানে 0.01 স্কয়ার এটা কোন দিকে যাবে স্যার DB বরাবর কোন ঝামেলা আছে একই ভাবে এখানে একটা চার্জ আছে কিনা এই চার্জকে কি করবে কোন দিকে এই বরাবর একই ভাবে F2 বাইর করতে পারবো না 9 * 10 to the power 9 Q1 এটা হচ্ছে Q2 মধ্যবর্তী দূরত্ব 10 বের করতে পারবো কি পারবো না এরপরে পারবো তাহলে কয়টা বল হইলো এই বস্তু কি দুই দিকে ভাঙা যাবে এদের কি আকারে যাবে লব্ধি তাহলে এরপরে এদের লব্ধি বের করব এদের মধ্যবর্তী কোণ কত 60 কারণ দেখেন সমবাহু ত্রিভুজ বুঝছি এরপরে f বের করব কোন সূত্র দিয়ে √f1² + f2² 2 f1 f2 এইগুলা দিয়ে বুঝছি কি বুঝি নাই তাহলে উপরের দিকে একটা বল পাবো এখন আমাকে কি জিজ্ঞেস করছে প্রশ্নে উপরে উঠবে কিনা হ্যাঁ না না এই মেথড ক্যান্সেল করো এই f টা কোন দিকে কাজ করবে এখন f দিয়ে কিন্তু আমরা বলতে পারবো এটা উপরের দিকে উঠবে কিনা বস্তু যখন নিচে আছে বস্তু কি নিচের দিকে একটা বল অনুভব করতেছে না ওজন ধরেন সাপোজ এইদিকে বল অনুভব করতেছে 20 নিউটন আর আমি যে f বের করব এটা হচ্ছে 25 নিউটন তখন কি বলবো উপরে উঠবে যদি 20 নিউটন হয়তো উঠবে না আর যদি কম হয়তো তাও উঠবে না বুঝছি জিজ্ঞেস করতে উপরে উঠবে কিনা তাহলে উপরে উঠবে কিনা কিভাবে করব উপরের দিকে বল বের করব নিচের দিকে বল বের করব তারপর কম্পেয়ার করব ক্লিয়ার স্যার এটা কত নাম্বার ছিল 13 দেখে একটা কঠিন প্রশ্ন এরকম কোশ্চেন করছিলাম না যে ধরি 1 মিটার দূরে প্রাবল্য সমান বা নিরপেক্ষ বিন্দু পাওয়া যাবে এই প্যাটার্নের কোশ্চেন থাকবে
বলতে পারবো না। কি বলছি বুঝছি? আচ্ছা আর একটু কমাই দেই। করবেন হচ্ছে 40টা দিছিলাম না, 30টা করবেন। একদিন আমি 9টা করাই দিছি, আজকে 6টা করাই দিছি, 15টা আমি সলভ করাই দিছি। বাকি 15টা যদি করতে না পারেন, না আগের 9টা অনেক কঠিন।